হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আজকে আমি ক্লাস 11 একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়াবো। সেটা হচ্ছে দ্য মডেল মিলিয়নিয়ার। এইটা অস্কার ওয়াইল্ডের একটি বিখ্যাত গল্প, আর সেই গল্পটাকে তোমাদেরকে আমি লাইন বাই লাইন এক্সপ্লেন করবো। এটা তোমরা একটু পড়ার চেষ্টা করবে, একটু বোঝার চেষ্টা করবে। এই গল্পটা কিন্তু একটা, যেহেতু অস্কার ওয়াইল্ড ভিক্টোরিয়ান এজের একজন বিখ্যাত লেখক ছিলেন, তার গল্পের মধ্যে কিন্তু কিছুটা তিনি স্যাটায়ার থাকতো। ঠিক আছে, যেমন এটা একটা লাইট স্যাটায়ার বলতে পারো। আর এই গল্পের মেন থিমটা হচ্ছে যে কাইন্ড হার্ট or kindness, okay, is more important than money. ওকে, প্রথম হচ্ছে থিমটা কি, যে কাইন্ডনেস আর কাইন্ড হার্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান মানি। অর্থাৎ ভিক্টোরিয়ান সোসাইটিতে কিন্তু ঠিক তার উল্টোটা করা হতো। তারা কি না মানিটাকে বেশি গুরুত্ব দিত, কাইন্ড হার্ট তাকে অতটা গুরুত্ব দিত না। আরেকটা যেটা আমরা এখান থেকে পাই সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স ইজ অফেন ডিসেপটিভ, ডু নট জাজ এ পার্সন বাই হিজ অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স দিয়ে একটা মানুষকে, তার চেহারা দিয়ে একটা মানুষকে কখনো বিচার করো না। এই গল্পটা থেকে আমরা এই শিক্ষাটা পাই, আর এটাই থিম ধরতে পারো। আর ইট ইস এ কাইন্ড অফ লাইট স্যাটায়ার টু দ্য ভিক্টোরিয়ান সোসাইটি, বিকজ ইন দোজ ডেজ ডিউরিং ভিক্টোরিয়াস টাইম, people lived in an artificial world. Okay, so they gave more importance to money rather than the simplicity and innocence of the common people. Okay, and also people always try to judge by their, by their appearance, by their physical appearance, by their dress, their clothes. So these were the things that reflected a person's status in the society, and people blindly believed that. Okay, so people went by the money or wealth of a person. So this should not be done. Our appearance can often be deceptive. তোমরা নিশ্চয়ই জানো যে একটা বিখ্যাত একটা আছে, প্রবাদ আছে যে ডু নট জাজ এ বুক বাই ইটস কভার। তো সেটাও আমরা এখানে দেখবো যে কত সুন্দরভাবে লেখক তার লেখার মাধ্যমে ফুটিয়ে তুলেছে। ঠিক আছে, এবার আমি লাইন বাই লাইন এক্সপ্লেনেশনে যাচ্ছি, তোমরা একটা মন দিয়ে শুনবে এটা এবং তোমরা বুঝতে পারবে। প্রতিটা লাইনকে দেখো আমি এক্সপ্লেন করা আছে এখানে। এই নোটসগুলো কিন্তু তোমাদের খুব কাজে লাগবে, কারণ যখন তোমাদের তো এমসিকিউ বেসড সিলেবাস, তো তোমরা যখন এমসিকিউ গুলো করবে দেখবে এই নোটসগুলো তোমাদের ম্যাজিকের মতো কাজ করছে। তাই আমার এক্সপ্লেনেশনটা যেমন তোমাদের কাছে থাকছে, তার সাথে সাথে লাইনের এখানে নোটসগুলো দেওয়া আছে। এগুলো তোমরা বাড়িতে আরেকবার দেখে নেবে, দরকার হলে স্ক্রিনশট নিয়ে নেবে এবং সেটাকে একা গল্পটাকে পড়ে বোঝার চেষ্টা করবে। যতক্ষণ না লিটারেচারকে তুমি নিজে পড়ছো, তুমি লিটারেচারে কিন্তু আনন্দটা পাবে না। তাই কতগুলো নোটস পাওয়ার জন্য শুধুমাত্র এই লাইনগুলোকে দেখবে, এক্সপ্লেনেশনগুলো দেখবে তা নয়। আমি এটাকে খুব সুন্দর ইলাস্ট্রেশনে তোমাদের গল্পটাকে ভেঙেছি, এতে বুঝতে সুবিধা হয় এবং পড়াটা কি বলবো, অনেক বেশি এনজয়েবল হয়। রিডিংটা অনেক বেশি এনজয়েবল হয়, অনেক বেশি ইন্টারেস্টিং হয়। কেন তোমাদের বইতে ওই সাদা কালো বোরিং লাইনগুলো পড়তে কারোর ইচ্ছে করে না। তাই তোমাদের মনে একটা আনন্দ আনার জন্য, পড়াটাকে একটু এনজয়েবল করার জন্য আমি কিন্তু এটাকে সুন্দরভাবে কালার ইলাস্ট্রেশনে ভেঙেছি, অনেক পরিশ্রম করেছি। আশা করি সব তোমাদের জন্যই। আশা করি তোমরা গল্পটাকে লাইক করবে এবং আমার চ্যানেলে গিয়ে, আমার চ্যানেলের নাম হচ্ছে সিনারা একাডেমি, তোমরা জানো, সেখানে গিয়ে তোমরা এটাকে সাবস্ক্রাইব করবে। আর কি করবে, তোমরা এটাকে লাইক দেবে, শেয়ার করবে, যাতে আমি আরও বেশি মোটিভেশন পাই এই ধরনের ভিডিওগুলো করার জন্য। তো আমি আর বেশি কথা না বাড়িয়ে লাইন বাই লাইন এক্সপ্লেনেশনে যাচ্ছি, তোমরা একটু মন দিয়ে শোনার চেষ্টা করো। দেখো, গল্পটা শুরু হয়েছে এইভাবে, আনলেস ওয়ান ইজ ওয়েলদি দেয়ার ইজ নো ইউজ ইন বিইং আ চার্মিং ফেলো। চার্মিং ফেলো মানে কি, জলি পার্সন। তাহলে বলছে একটা জলি পার্সন হওয়ার কোনো মানেই হয় না যদি না তোমার কাছে পয়সা থাকে। কি বলছে দেখো, উইদাউট মানি চার্ম আর গুড লুকস আর নট ভ্যালুড মাচ ইন সোসাইটি। আমি আগে বলেছি এটা কিন্তু একটা স্যাটায়ার। স্যাটায়ার কাকে বলে? স্যাটায়ার হচ্ছে তোমার একটা প্রচলিত সমাজ ব্যবস্থাটাকে ব্যঙ্গের মাধ্যমে, একটা হিউমারের মাধ্যমে কি করে তুলে ধরা। প্রচলিত যে সমাজ ব্যবস্থা সেটাকে ক্রিটিসাইজ করছে লেখক, কিন্তু একটু ব্যঙ্গের মাধ্যমে, একটু হাসি মজার মাধ্যমে। বোঝা গেল? তো এটা হচ্ছে একটা স্যাটায়ার, মানে কটাক্ষ বলতে পারো। তাহলে কি বলছে, উইদাউট মানি চার্ম আর গুড লুকস আর নট ভ্যালুড মাচ ইন সোসাইটি। বলছে দেখো, আনলেস ওয়ান ইজ ওয়েলথি। আনলেস মানে কি, যদি না একজন মানুষ ওয়েলদি হতে পারে, ওয়েলদি মানে হচ্ছে রিচ, যদি না একটা মানুষ বড়লোক হতে পারে, দেয়ার ইজ নো ইউজ, দ্যাট মিনস ইট ইজ ইউজলেস ইন বিইং আ চার্মিং ফেলো। মানে টু বিকাম আ জলি ফেলো হ্যাজ নো মিনিং ইন দ্য সোসাইটি ইফ ইউ ডু নট হ্যাভ মানি। এটা আজকের দিনও প্রযোজ্য, কিন্তু এখানেও গল্পটা সেভাবে কবি মানে লেখা শুরু করছেন। তারপরে কি বলছে দেখো, রোম্যান্স ইজ দ্য প্রিভিলেজ অফ দ্য রিচ নট দ্য প্রফেশন অফ দ্য আনএমপ্লয়েড। আনএমপ্লয়েড মানে কি, বেকার। বলছে রোম্যান্স ইজ দ্য প্রিভিলেজ, প্রিভিলেজ মানে কি অ্যাডভান্টেজ। তাহলে রোম্যান্স বা প্রেম ভালোবাসা এটা কিন্তু বড় লোকদের একটা অ্যাডভান্টেজ। নট দ্য প্রফেশন অফ দ্য আনএমপ্লয়েড, বেকার ছেলেদের কাজ নয় এটা। এটা কিন্তু স্যাটায়ার, এটা কিন্তু একটা ব্যঙ্গ করে বলছে। ভালোবাসা তো একটা কি, একটা কমিউনিয়ন বিটুইন টু হার্টস, একটা দুটো হৃদয়ের মধ্যে একটা মিলন, সেখানে টাকা পয়সা কখনো ভ্যালু থাকতেই পারে না। এরকম অনেক গল্প আছে, অনেক মহান প্রেমের কাহিনী আছে, দেখবে সেখানে ভালোবাসাটার মানে টাকাটা আছে, মানিটা কোনো ম্যাটারই করে না, ভালোবাসাতে দুটো হৃদয়ের মিলন।
কিন্তু এখানে তিনি স্যাটার করে বলছেন যে বেকারদের কাম্য নয় এটা, কারণ বড় লোকেদের এটা অ্যাডভান্টেজ, কারণ বড় লোকেরা তার প্রেমিকাকে খুশি রাখতে পারবে, সে নানান নানান দামি দামি গিফট দিতে পারবে, তার প্রেমিকাও তাকে ভালোবাসবে, মানে গিভ অ্যান্ড টেক পলিসি। এখানে কিন্তু রিয়েল লাভ হচ্ছে না। সো ইন ভিক্টোরিয়ান সোসাইটি লাভ ওয়াজ বেসড আপন গিভ অ্যান্ড টেক সর্ট অফ পলিসি। সো ইট ওয়াজ নট আ কমিউনিয়ন বিটুইন টু হার্টস, it was just give and take. If the boyfriend can afford, then the girlfriend will be there. Or if you cannot afford, if you cannot give expensive gifts to your girlfriend, the girlfriend will not love you. So it is a kind of give and take. So if you have money, then I love you. If you don't money, I will go away. So this is the kind of attitude which was prevalent in those time, in Victorian time. Okay, so you should keep it in mind. তাহলে এটা একটা স্যাটায়ার, এটা কিন্তু একটা ব্যঙ্গ করে তিনি কথাটা বলছেন। তাহলে কি বলছে, লাভ এন্ড রোমান্স আর ইজিয়ার ফর দ্য রিচ, দ্য আনএমপ্লয়েড শুড নট ডিপেন্ড অন রোম্যান্স। আমি আগে ব্যাখ্যাটা করে দিয়েছি। দ্য পুয়ার শুড বি প্র্যাকটিক্যাল এন্ড প্রোসেইক। প্রোসেইক মানে কি, নিরস, গদ্যময়। প্রোস মানে কি, গদ্য না। তাহলে বলছে দ্য পুয়ার শুড বি প্র্যাকটিক্যাল এন্ড প্রোসেইক। প্র্যাকটিক্যাল মানে কি, বাস্তবধর্মী, মানে দে শুড বি ফোকাসিং অন দ্য বেসিক নিডস অফ দেয়ার ডেইলি লাইফ রাদার দ্যান রোম্যান্স। Because romance, you can do romance only when you have time, when you have money in your bank. But if you are poor, it is better that you should concentrate upon earning your both its need. That is the most important thing. তার মানে তোমার দুবেলা অন্ন জোগাড় করা, তারপরে যে তোমার বেঁচে থাকার জন্য সংগ্রাম করা, যে তোমার বেঁচে থাকার জন্য তোমার যা যা রসদ দরকার ওইসবে তোমাকে ফোকাস করা উচিত রাদার দেন প্রেম করার জন্য। সেটা কি বলছে, গরিবদের ক্ষেত্রে যেটা বলছে যে গরিবদের রাদার মানে গরিবদের উচিত, সুখী মানে হওয়া উচিত। কি উচিত? প্র্যাকটিক্যাল মানে বাস্তবধর্মী, আর প্রসেক হচ্ছে নিরস, ডাল। দেখো ভালোবাসা তো একটা কালারফুল ব্যাপার। সে প্রেমিকাকে গিফট দিচ্ছে, সুন্দর সুন্দর দামি দামি সে ড্রেস পরছে, দুজনে ডান্স করছে, গায়ে পারফিউম মাখছে, তারা ঘুরছে বেড়াচ্ছে, একটা মজার জীবন। কিন্তু গরিবদের তো পেটের অন্ন জোগাড় করতে করতেই তাদের দিন শেষ হয়ে যায়। তাই বলছে গরিবদেরকে এটা মানায় না, তাদের জীবনটা হওয়া উচিত নিরস মানে ডাল মানে হচ্ছে প্রসেক, আর কি বলছে প্র্যাকটিক্যাল মানে জীবনের বেসিক নিডসগুলোর পিছনে তাদেরকে ছোটা উচিত, এসব করে সময় নষ্ট করা উচিত না। It is better to have a permanent income than to be fascinating. Fascinating মানে কি হচ্ছে, অ্যাট্রাক্টিভ, মানে অ্যাট্রাক্টিভ থেকে তোমার উচিত একটা পার্মানেন্ট সোর্স অফ ইনকাম থাকা উচিত। ঠিক আছে? তাহলে গল্পের যে লেখক তিনি বলছেন যে ইট ইজ বেটার টু হ্যাভ এ পার্মানেন্ট ইনকাম, একটা স্থায়ী ইনকাম থাকাটা অনেক বেশি মূল্যবান দ্যান টু বি ফ্যাসিনেটিং। ফ্যাসিনেটিং মানে অ্যাট্রাক্টিভ। এই যে গল্পের যে সেন্ট্রাল ক্যারেক্টার তোমাকে তো একটু বলতে ভুলে গেছি, এই গল্পের প্রোটাগনিস্ট বা মূল চরিত্র হচ্ছে কিন্তু তোমার হিবি আর্স্কিন নামে একটা বেকার ছেলে। তাকে খুব সুন্দর দেখতে, সে খুব কাইন্ড হার্টেড, হ্যাঁ তার অনেক গুণ আছে, সে খুব কাইন্ড হার্টেড প্লাস হচ্ছে মানে অসাধারণ সুন্দর দেখতে, মানে হি ওয়াজ এ বয় অফ আনকমন বিউটি, বাট স্টিল হি হ্যাড নো ভ্যালু ইন দ্য সোসাইটি বিকজ হি ওয়াজ আনএমপ্লয়েড। তো এখান থেকে গল্পটা কিন্তু ধীরে ধীরে গড়ে উঠছে, বোঝা গেল? এটা কিন্তু তোমরা মন দিয়ে শুনবে। তারপরে কি বলছে, দিস আর দ্য গ্রেট ট্রুথস অফ মডার্ন লাইফ হুইচ হিবি আর্স্কিন নেভার রিয়েলাইজড। হিবি আর্স্কিন আমি এইমাত্র তোমাদেরকে বললাম, তিনি হচ্ছেন কি দ্য গল্পের প্রোটাগনিস্ট বা সেন্ট্রাল ক্যারেক্টার বা মেন ক্যারেক্টার। দিস আর দ্য গ্রেট ট্রুথস অফ মডার্ন লাইফ, আধুনিক জীবনে এটা হচ্ছে মহান সত্য, বা বলতে পারো যে আধুনিক জীবনে এটা হচ্ছে চরম সত্য। হুইচ হিবি আর্স্কিন নেভার রিয়েলাইজড, কিন্তু হিবি আর্স্কিন সেটা কখনোই রিয়েলাইজ করেনি। এই তোমাদের মধ্যে অনেকে আছো, তোমাদের পড়াশোনা ছেলে, তোমাদের জীবনের যে মেইন যে ক্যারেক্টারটা, তোমাদের যে মেইন যে উদ্দেশ্য জীবনে সেটা পড়াশোনা করা, জীবনে কেরিয়ার গঠন করা, তোমরা এসব না করে তোমরা মোবাইল ফোনে সময় নষ্ট করছো। তোমরা অনেকে হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করছো। আমি তোমাদেরকে অ্যাডভাইস করবো, এই সময়টা তোমরা তো সাধারণ ঘরের ছেলে মেয়ে, তোমাদের কিন্তু এই সময়টা কিন্তু কেরিয়ার বিল্ড করার সময়। যদি তোমরা কেরিয়ারটাকে ভালো করে বিল্ড করতে পারো, তখন দেখবে তোমার গার্লফ্রেন্ডও দেখবে কত সুন্দর তোমার কথা মেনে চলছে, তোমাকে কত ভালোবাসছে। টাকাটা ছাড়া কিন্তু কখনোই তোমাকে কেউ ভালোবাসবে না। আর তোমার গার্লফ্রেন্ড যদি তোমাকে রিয়েল ভালোবাসে, তোমার মধ্যে কিন্তু একটা ফ্রাস্ট্রেশন কাজ করবে বা একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স কাজ করবে, কারণ তোমার কাছে মানি নেই। তুমি সবসময় মনে করবে যে আমার গার্লফ্রেন্ডটাকে আমি সুখে রাখতে পারছি না, তোমার মনের মধ্যে দেবে সবসময় একটা হতাশা কাজ করবে। তা তুমি কিন্তু এনজয় করতে পারো, তোমার জীবনটাকে তুমি উপভোগ করতে পারছো না। তাহলে এই জন্য টাকাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই ভালোবাসাটা বেশি দিন স্থায়ী হয় না। যদি স্থায়ীও হয়ে যায়, সেই ভালোবাসার মধ্যে সবসময় দেখবে একটা কি বলবো, যে মুখে হাসি না থাকে সেই ভালোবাসা কি কোনো মানে হলো? তুমি তোমার গার্লফ্রেন্ডকে খুশি করতে পারছো, তার মুখে হাসি নেই, তোমার মুখে হাসি নেই, তাহলে এই ভালোবাসার কোনো মানে হয় না। এই সব কিছুর মূলে কিন্তু টাকা যদি থাকে তোমার সব কিছুই থাকবে, এটা কিন্তু তোমরা মনে রেখো। তাহলে বলছে কি বলছে, দিস আর দ্য গ্রেট ট্রুথস অফ মডার্ন লাইফ হুইচ হিবি আর্স্কিন নেভার রিয়েলাইজড। কিন্তু হিবি আর্স্কিন এই কথাটা কখনো বোঝেনি। সে কি বলবো, তার জীবনটাকে, তার ইউথটাকে সে নষ্ট করেছে এইভাবে। কিভাবে না, প্রেম ভালোবাসা করেছে আর কোনো কাজকর্ম না করে ঘুরে বেরিয়েছে টোটো করে।
পুয়ার হিউই, পুয়ার মানে বেচারা হিউই, পুয়ার মানে কি বেচারা, পুয়ারে দুটো মানে, একটা হচ্ছে গরিব, একটা হচ্ছে বেচারা, বেচারা হিউই, তার মানে দ্য রাইটার ফিলস পিটি ফর হিউই। এখানে লেখক কিন্তু হিউইর জন্য একটু করুণা প্রকাশ করছে, তার খুব দুঃখ হচ্ছে, বিকজ ইজ গুড বাট আনলাকি। কেন? সে গুড, সে কিন্তু খুব ভালো মানুষ, বাট আনলাকি, কিন্তু তার কোনো কাজকর্ম নেই, হি ডাজন্ট হ্যাভ এ গুড ইনকাম, at least a satisfactory income, he doesn't have a satisfactory income, যার ফলে কি হচ্ছে যে সে ভালো মানুষ কিন্তু সেটা কোনো দাম নেই, কারণ তার কপাল খারাপ, অদৃষ্ট খারাপ। বোঝা গেল? তাহলে এটা এবার হচ্ছে 7th লাইনে কি দেখছে, ইন্টেলেকচুয়ালি উই মাস্ট অ্যাডমিট হি ওয়াজ নট অফ মাচ ইম্পর্টেন্স। ইন্টেলেকচুয়ালি তার অতটা ইম্পর্টেন্স ছিল, তার মানে সে বুদ্ধির দিক থেকে সে একটু পিছিয়ে ছিল। যারা একটু হৃদয়বান ব্যক্তি হয় না, তাদের মধ্যে তোমার একটু দয়া মায়া বেশি থাকে, তাদের বুদ্ধিটাকে লোকে বোকাই মনে করে। তারা কিন্তু বোকা না, কিন্তু সমাজ তাদেরকে বোকা মনে করে, যাদের মধ্যে দয়া মায়াটা একটু বেশি, তাদেরকে মনে করে লোকে যে বোকা। এখন বর্তমান যুগে, বর্তমান সমাজে এটাই একটা প্রচলিত ধারণা। তাহলে এটাও একটা স্যাটার বলতে পারো, যে লাইনটার মাধ্যমে লেখক কিন্তু ব্যঙ্গ করছেন ওই সমাজটাকে, সমাজ ব্যবস্থাটাকে, যে বলছে ইন্টেলেকচুয়ালি হি ওয়াজ নট অফ মাচ ইম্পর্টেন্স। তার মানে তার বুদ্ধিটাকে, বুদ্ধিগতভাবে সে কিন্তু অতটা গুরুত্বপূর্ণ ছিল না, বা লোকে তাকে অতটা পাত্তা দিত না। হি ওয়াজ নট ভেরি ইন্টেলিজেন্ট অর স্কলারলি। বোঝা গেল? এক কথা বলতে গেলে এটা। হি নেভার সেড আ ব্রিলিয়ান্ট অর ইভেন অ্যান ইল নেচার থিং ইন হিজ লাইফ। তার জীবনে না তো কখনো সে কোনো ব্রিলিয়ান্ট কোনো কথা বলেছে, খুব বুদ্ধিদীপ্ত কথা বলেছে, অর ইভেন অ্যান ইল নেচার থিং ইন হিজ লাইফ, কিন্তু তার জীবনে কিন্তু সে কখনো খারাপ কাজও করেনি। ইল নেচার থিং মানে কি? ব্যাড থিং। তার জীবনে কখনো খারাপ কাজও সে করেনি। সে না তো খুব একটা খুব বুদ্ধিমানের মতো কথা বলেছে সময় জীবনে কখনো, আবার কখনো সে কোনো খারাপ কাজে করেনি। মানে হি ওয়াজ আ ইনোসেন্ট, পিওর ইনোসেন্ট বয়। ওকে, হতে পারে, হ্যাঁ, মেবি ইট ইজ দ্যাট হি ডিডন্ট স্পিক ভেরি ইন্টেলিজেন্টলি, বাট অ্যাট দ্য সেম টাইম হি ওয়াজ নট আ ব্যাড ফেলো অ্যাট অল। হি নেভার ডিড হি ডু এনি ব্যাড সর্ট অফ থিং ইন হিজ লাইফ। ওকে, তো সে দুটোই, সে হচ্ছে কি, একটা যে সে জীবনে কখনো ব্রিলিয়ান্ট কোনো কথাবার্তা বলেনি, মানে বুদ্ধিদীপ্ত কথা বলেনি, আবার তার সাথে সাথে জীবনে কখনো খারাপ কাজে করেনি। বোঝা গেল? এবার দেখো 9 নম্বর লাইনে দেখো, ওখানে বলছে বাট দেন হি ওয়াজ ওয়ান্ডারফুলি গুড লুকিং। কিন্তু ভগবান ওকে একটা এক্সেপশনাল একটা গুণ দিয়েছিল বলতে পারো, সে ছিল কি, বলছে হি ওয়াজ ওয়ান্ডারফুলি গুড লুকিং, মানে নট অ্যাভারেজ গুড লুকিং পারসন, হি ওয়াজ ওয়ান্ডারফুলি গুড লুকিং বয়। তাহলে অত্যন্ত সুন্দর দেখতে, হি ওয়াজ ভেরি অ্যাট্রাক্টিভ আর ভেরি হ্যান্ডসাম উইথ হিজ ক্রিস ব্রাউন। এবার লেখক কি করছে, এখানে তার অ্যাপিয়ারেন্সটাকে বর্ণনা করছেন বা ডিসক্রাইব করছেন। বলছে উইথ হিজ ক্রিস ব্রাউন হেয়ার, তার চুলটা ছিল কিন্তু ক্রিস্পি, ক্রিস্পি মানে কি, মুচমুচে, হ্যাঁ। আর কি বলছে, ব্রাউন হেয়ার, চুলটা যে বাদামি রঙের মুচমুচে চুল, মানে একটা কি বলবো, এটা মানে শক্ত শক্ত চুলগুলো আর কি। হিজ ক্লিয়ার কাট প্রোফাইল, প্রোফাইল মানে কি, সাইড ভিউ, একটা মানুষকে সাইড থেকে দেখলে তাকে বলে তার প্রোফাইলটাকে বলে। তার প্রোফাইলটা ছিল ক্লিয়ার কাট, মানে স্পষ্ট, মানে চিসেলড, মানে জল এটা ছিল তার কি বলবো, মানে শার্প, তার হচ্ছে নাকটা শার্প, চোখগুলো শার্প, তার প্রোফাইল থেকে কিন্তু এত ক্লিয়ার, মানে পারফেক্ট, ক্লিয়ার কাট প্রোফাইল মানে ইট ওয়াজ পারফেক্ট প্রোফাইল, তার প্রোফাইলটা ছিল খুব পারফেক্ট। অ্যান্ড হিজ গ্রে আইস, তার চোখ দুটো ছিল গ্রে কালারের। তাহলে বলছো ব্রাউন কালারে তার ক্রিস্পি হেয়ার, গ্রে কালারের তোমার চোখ, আর হচ্ছে তার সাথে সাথে কি বলছে, ক্লিয়ার কাট প্রোফাইল, মানে চোখ, নাক, মুখ, চোয়াল এগুলো একটু শার্প, খুব প্রমিনেন্ট, ক্লিয়ারলি বোঝা যায়। বোঝা গেল? He was as popular with men as he was with women. তাকে পুরুষরা যতটা পপুলার, তার পুরুষদের কাছে সে যতটা পপুলার ছিল, মহিলাদের কাছে সে ততটা পপুলার ছিল। তার মানে কি, অল সর্টস অফ পিপল লাইকড হিম ভেরি মাচ। সব ধরনের লোকেরাই তাকে খুব পছন্দ করত। এভরিওয়ান লাইকড হিম বিকজ অফ হিজ প্রেজেন্ট পার্সোনালিটি অ্যান্ড চার্ম। Why everybody liked him? He was not only very handsome, but at the same time he was very jolly fellow. He could easily mix up with the people. People always liked. These sort of people are always liked by the people, so that's why he was liked irrespective of any gender. That means people belonging to all sorts of genders, মানে all sorts of people, boy, girl, men, women, everybody loved him very much because of his charming personality as well as his beautiful or handsome appearance. Understand? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা? And he had every accomplishment except that of making money. Accomplishment মানে কি, গুণ বলতে পারো, ট্যালেন্ট বলতে পারো। তার মধ্যে সব রকমের ট্যালেন্টই ছিল, but he could not make money. But when it comes to earning money, he lagged behind. So except earning money, he had all sorts of talents. So he was a multi-talented. তোমরা বলতে পারো যে he was a multi-talented boy. He had all sorts of talents except making money. কিন্তু ভিক্টোরিয়ান সোসাইটিতে মানিটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। তাই সব থেকে ইম্পর্টেন্ট কাজটাই সে কখনো করে উঠতে পারেনি,
কিন্তু তার অনেক ট্যালেন্ট ছিল, কিন্তু আসল যে ট্যালেন্টটা যেটা টাকা কামানো সেখানটাতেই ও মার খেয়ে গেছিল বলতে পারো, বা সেখানটাতে সে পিছিয়ে ছিল বাকিদের থেকে। His father has bequeathed him cavalry sword. His cavalry sword. Bequeathed মানে কি বলতো? রেখে যাওয়া, উত্তরাধিকার সূত্রে বা পরবর্তী বংশধরদের জন্য কিছু রেখে যাওয়া, সেটাকে বলা হচ্ছে bequeath। তাহলে কি his father had bequeathed মানে তার বাবা তার জন্য রেখে গেছিল বা ছেড়ে গেছিল his cavalry sword। ক্যাভালরি কাদেরকে বলে? ক্যাভালরি সোলজার হচ্ছে যারা ঘোড়ার পিঠে চড়ে লড়াই করে। তাহলে তার বাবা ছিল ক্যাভালরি সোলজার, হ্যাঁ। আর তার যে তরবারিটা, যুদ্ধক্ষেত্রে যে তরবারিটাকে তিনি ইউজ করতেন সেটাকে তিনি তার ছেলের জন্য রেখে গেছিলেন। এটা একটা স্যাটায়ার বলতে পারো বা এটা একটা ব্যঙ্গ বলতে পারো, যে তার বাবা তার জন্য রেখে গেছিল একটা ক্যাভালরি সোর্ড, মানে যেটা অশ্বারোহী সোলজাররা ব্যবহার করে। আর কি? অ্যান্ড দ্য হিস্ট্রি অফ দ্য পেনিনসুলার ওয়ার ইন 15 ভলিউমস। এই পেনিনসুলার ওয়ার, এই পেনিনসুলার যে নেপোলিয়নের সঙ্গে তোমার একটা যুদ্ধ হয়েছিল, সেখানে সেই যুদ্ধে পার্টিসিপেট করেছিল যে তোমার ফ্রান্স, ইংল্যান্ড আর খুব সম্ভবত নেদারল্যান্ডস, ওকে, বা পর্তুগাল বলতে পারে, পর্তুগিজরা। এই তিনটে কান্ট্রি মিলে নেপোলিয়নের সঙ্গে লড়াই করেছিল, এবং সেই লড়াইতে কিন্তু এরা জিতেছিল আর নেপোলিয়নে পরাজয় হয়েছিল। তো সেটাকে বলছে যে তার যে সেই যে হিস্ট্রিটাকে কেন্দ্র করে যে বই, সেখানে প্রায় 20টা খণ্ডে 20টা ভলিউমে সে বইগুলো পাওয়া যায়। তো সেখানে 15টা ভলিউম তিনি তার ছেলের জন্য রেখে গেছিলেন। তেমন মানে এটা একটা মজা করে বলছেন ন্যারেটর, বা তুমি বলতে পারো যে গল্পের যে রাইটার, তিনি একটা খুব মজা করে কথাটা বলছেন যে তার বাবা তার জন্য টানা করে কিছু রেখে যায়নি। তার জন্য কি রেখে গেছিলো? সে ক্যাভালরি সোর্ডটা রেখে গেছিলো, যেটা যুদ্ধক্ষেত্রে তিনি ইউজ করতেন। আর 15টা ভলিউম, এক একটা ভলিউম মানে এক একটা খণ্ড। তো 15টা ভলিউম ওই পেনিনসুলার যুদ্ধ যেটা তোমাদেরকে বললাম, সেই পেনিনসুলার যুদ্ধে 15টা খণ্ড তার জন্য রেখে গেছিল। তার মানে টাকা পয়সা কিছু রেখে যায়নি। এটা একটা ব্যঙ্গাত্মক অর্থে লেখক কথাটা বলছেন। হিবি হাং দ্য ফার্স্ট ওভার ইজ লুকিং গ্লাস। লুকিং গ্লাস মানে আয়না। হিবি কি করেছিল? প্রথম বলতে ক্যাভালরি সোর্ডটার কথা বলছে, যে প্রথমটাকে সে কি করেছিল? তার যে লুকিং গ্লাস বা আয়নার উপরে সে ঝুলিয়ে রেখেছিল। আর কি? পুট দ্য সেকেন্ড অন এ সেলফ বিটুইন রাফস গাইড অ্যান্ড বেইলিস ম্যাগাজিন। এই রাফস গাইড কি? রাফস গাইড হচ্ছে তুমি বলতে পারো যে হর্স রেসিং এর উপর একটা বই। সে বইটা অ্যানুয়ালি ওটা বেরোতো, সেখানে হচ্ছে হর্স রেস সম্পর্কে যাবতীয় তথ্যাদি এর মধ্যে থাকতো। সে রাফস গাইড আর যে বেইলিস ম্যাগাজিন। বেইলিস ম্যাগাজিন হচ্ছে একটা ম্যাগাজিন যার মধ্যে অল সর্টস অফ ইয়ে থাকে, তোমার টপিক থাকে। তো সেখানে স্পোর্টস, সেখানে তোমার হচ্ছে হর্স রেস, সেখানে যে তোমার আরও বিভিন্ন যে টপিক, সে টপিকের উপর একটা ম্যাগাজিন বেরোতো। তাহলে বেইলিস ম্যাগাজিন আর রাফস গাইড, এই দুটো বইয়ের মাঝখানে কোনোটা খণ্ডকে সে সাজিয়ে রেখেছিল তার বুক সেলফের উপর, মানে তার বইয়ের তাকের উপর। আশা করি বুঝতে পেরেছো। আবার বলছি, রাফস গাইড কি? রাফস গাইড হচ্ছে একটা বই বেরোতো, এটা একটা অ্যানুয়াল বই, সেটা হর্স রেসিং এর উপর। তখনকার দিনে যারা হর্স রেস করতো তাদের জন্য সব ইম্পর্টেন্ট ইনফরমেশন, স্ট্র্যাটেজি, টেকনিক্স, অল sorts of information was there in the Raff's guidebook. And Bailey's magazine was an important magazine. It was also very popular, and as it was a magazine, so it had all sorts of information. It covered many topics, sports, and many other news and many other topics were included in Bailey's magazine. So মানে এক কথা বলতে পারো যে it was a popular magazine. ওকে, তো এই দুটো বইয়ের মাঝখানে 15টা খণ্ডকে সে সুন্দর করে সাজিয়ে রেখেছিল। ছবিটা দেখলে আশা করি বুঝতে পারবে। এবার 17 নম্বর লাইনে দেখছি কি? and lived on 200 a year that an old aunt allowed him. তাহলে তার একটা বৃদ্ধা এক পিসিমা তার জন্য 200 পাউন্ডের কথা বলছে এখানে, সেটা পরে আমরা দেখবো যে 200 পাউন্ড তার জন্য রেখে গেছিল, যেটার উপর সে বেঁচে থাকতো। মানে he lived on that. That means his only source of income was 200 pound per year that one of his old aunt left for him. Allowed him মানে left for him, তার জন্য একটা রোজগারের বন্দোবস্ত করেছিল। যে he lived on 200 pound per year given by his old aunt. তার একজন বৃদ্ধা একটা পিসিমা ছিল, সে তাকে কি করতো? বছরে 200 পাউন্ডের একটা ইনকামের ব্যবস্থা করেছিল, আর সেটার উপরে সে বেঁচেছিল। তার মানে দিস ওয়াজ হিজ অনলি সোর্স অফ ইনকাম। He had tried everything. তার মানে তিনি সব রকম চেষ্টা করেছিলেন। মানে যে হিবি আর্সকিন সে জীবনে সব রকম চেষ্টা করেছিল, মানে সব রকম চেষ্টা করেছিল, মানে টু বিল্ড হিজ ক্যারিয়ার। তার ক্যারিয়ারটাকে গড়ে তোলার জন্য সে সব রকমের চেষ্টা করেছিল। কি চেষ্টা করেছিল? He had gone on the stock exchange for 6 months. 6 মাসে স্টক এক্সচেঞ্জে গেছিল। স্টক এক্সচেঞ্জ কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো, সেটা হচ্ছে শেয়ার মার্কেট। তাহলে 6 মাসে শেয়ার মার্কেটে গেছিল মানে কি? এটা কথাটাকে একটু কায়দা করে বলছে। তার মানে 6 মাস সে শেয়ার বাজারে সে টাকা ইনভেস্ট করেছিল। He had invested money in share market for 6 months. বোঝা গেল? But what was a butterfly to do among bulls and bears? তোমরা দেখবে স্টক মার্কেটের দুটো খুব কমন টার্ম আছে, একটা বুল মার্কেট, একটা বিয়ার মার্কেট।
তাহলে বুল মার্কেট কি? when the share market is going up, going high, this is called bull market, and when the share market is going down, it is called bear market. বলছে বুল আর বেয়ার, বুল আর বেয়ার তো দুটো অ্যানিম্যাল, দুটো বড় বড় অ্যানিম্যাল। যে বুল আর বেয়ারের মাধ্যমে বাটারফ্লাই এর কি কাজ, তার মানে এটা সিম্বলিক্যালি বলছে। তার মানে লেখক ওকে একটা বাটারফ্লাই এর সঙ্গে কম্পেয়ার করছে। বাটারফ্লাই ছোট্ট একটা পতঙ্গ, দুটো একটা বুল আর বিয়ারের মধ্যে লড়াই হচ্ছে স্টক মার্কেটে সবসময়। বুল আর বিয়ারের মধ্যে একটা ছোট্ট পতঙ্গ, তার কি কাজ? সেটা তুচ্ছ, নগণ্য, সেটা যে কোনো মুহূর্তে চাপা পড়ে মরে যাবে। মানে আমরা যেটাকে লিটারেল টার্মে দেখি, কিন্তু অ্যাকচুয়ালি বুল মার্কেট বিয়ার মার্কেট মানে বুল আর বিয়ার হচ্ছে স্টক মার্কেট যখন আপে আছে তখন হচ্ছে তোমার বুল মার্কেট, আর যখন স্টক মার্কেট ডাউনে আছে তখন বিয়ার মার্কেট। বুল আর বিয়ারের মাঝখানে একটা প্রজাপতির কি কাজ? এটাও তিনি খুব ব্যঙ্গ করে বলেছেন। হিউমারাসলি কথাটা কি বলেছেন? এই কথাটা মানে হচ্ছে যে একটা তুচ্ছ নগণ্য ব্যক্তি, ওর মতো একটা তুচ্ছ নগণ্য ব্যক্তি, সেখানে স্টক মার্কেটে কি কাজ? স্টক মার্কেটে বড় বড় সেই ইনস্টিটিউশনগুলো টাকা তোমার ইনভেস্ট করে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যাপার। ব্যাংক, তারপরে সব বড় বড় সব এসব বিজনেস, মানে টাটা, বিড়লা, এরা সব বড় বড় সব মাথা, বিশ্বের সব সেরা সেরা তাবর তাবর সব মাথা, তাবর তাবর সব ধনী ব্যক্তিরা তারা এখানে ইনভেস্ট করে। তারা 1 টাকা 2 টাকার প্রফিটে বিক্রি করে তাদের কোটি কোটি টাকা ইনকাম হয়। আর সেখানে একটা সাধারণ মানুষের মতো একটা বেকার ছেলে সেখানে গেছে স্টক মার্কেটে ওর ভাগ্য অন্বেষণ করতে। স্টক মার্কেট তো একটা কাইন্ড অফ গ্যাম্বল বলতে পারো, একটা জুয়া, তো যেখানে ন্যাচারালি ওর লসই হবে। তো সেটাকে এখানে ইঙ্গিত করছে, কি সুন্দর একটা ভাষা দিয়ে দেখো। তারপরে বলছে হি হ্যাড বিন আ টি মার্চেন্ট ফর এ লিটল লঙ্গার। তার মানে কি স্টক মার্কেটে যখন নাকি ওর লস টস হলো তখন ও কি করলো, ওর চেষ্টা করলো যে চায়ের ব্যবসা করবে। টি মার্চেন্ট, মার্চেন্ট কাকে বলে? বড় বিজনেসম্যানকে বলে। তাহলে বলছে হি হ্যাড বিন আ টি মার্চেন্ট ফর এ লিটল লঙ্গার, মানে একটু বেশি সময় বেশি, মানে স্টক মার্কেটে তো 6 মাস কাটিয়েছে, তার থেকে একটু বেশি সময় সে কাটিয়েছে নাকি চায়ের ব্যবসায়। বুঝে গেল? আর লিটল লঙ্গার মানে হচ্ছে কম্পেয়ার টু হিজ টেনিওর ইন দ্য স্টক মার্কেট। স্টক মার্কেট তার যে পিরিয়ডটা বা যে টেনিওরটা কাটিয়েছিল তার তুলনায় একটু বেশি সময় সে কাটিয়েছিল তোমার চায়ের ব্যবসায়। বাট হ্যাড সুন টায়ার্ড অফ পিকো অ্যান্ড সোচং। পিকো আর সোচং হচ্ছে দুটো হাই ব্র্যান্ডের তোমার চা পাতা। পিকো হচ্ছে তোমার নরম কচি পাতা, মানে তোমার চায় যে নরম কচি কচি পাতাগুলোকে সেখান থেকে তৈরি করা হয়। আর সোচংটা কি? সোচংটা হচ্ছে তোমার এক ধরনের ব্ল্যাক টি, একটা চাইনিজ টি ব্র্যান্ড। এটা পৃথিবীতে খুব হাই ডিমান্ড আছে এবং খুবই কস্টলি। তাহলে বলছে যে এই পিকো আর সোচং এই দুটো চায়ের ব্র্যান্ডে ব্যবসা করতে করতে শীঘ্র সে টায়ার্ড হয়ে গেল, মানে চায়ের ব্যবসাটা তার চললো না। বুঝে গেল? দেন হি হ্যাড ট্রাইড সেলিং ড্রাই শেলিং। ড্রাই শেলিং হচ্ছে এক কাইন্ড অফ তোমার কি বলতে পারো, একটা কাইন্ড অফ হচ্ছে ওয়াইন হচ্ছে, এটা একটা জার্মান ব্র্যান্ড। এটা খুব খুব হাই, মানে কি বলতে পারি, খুব কস্টলি একটা ওয়াইনের ব্র্যান্ড। তারপরে দেন হি হ্যাড ট্রাইড সেলিং, মানে তারপর সে চেষ্টা করেছিল ড্রাই শেলিং, মানে ওয়াইন বিক্রি করতে চেয়েছিল। ঠিক আছে? ড্রাই শেলিং কি দেখো ব্র্যাকেটে দেওয়া আছে, এটা ওয়াইন একটা ব্র্যান্ড, এটা জার্মান ব্র্যান্ড। দ্যাট ডিড নট আনসার, এটাও আনসার দিল না, মানে তার এই ব্যবসাটা আনসার দিল না, মানে এই ব্যবসাটা তো ব্যর্থ হলো, এটা তার কোনো সফল হলো না বা সাকসেসফুল হলো না। দ্য শেরি ওয়াজ এ লিটল টু ড্রাই, এটা লেখক একটু ব্যঙ্গ করে বলছেন যে শেরিটা তার পক্ষে একটু বেশি ড্রাই হয়ে গেছিল। তার মানে once again he was proved to be a failure, okay, in the wine business as well. তাহলে এটা কি বোঝাচ্ছে দেখো, তাহলে ওর মনটা ছিল হটকারী টাইপের ছিল, মানে রিপালসিভ তোমার ডিসিশন নিয়ে বা ইম্পালসিভ ডিসিশন নিয়ে, সরি ওটা রিপালসিভ নয়, ওটা কি ইম্পালসিভ। সে কথায় কথায় ইম্পালসিভ ডিসিশন নিয়ে নিত। ইম্পালসিভ মানে কি? হটকারী সিদ্ধান্ত। দেখো কখনো স্টক মার্কেটে 6 মাস, আবার 6 মাস চায়ের ব্যবসা, তারপরে সে করলো কি, তারপরে সে তোমার ওয়াইনের ব্যবসা, সবই কোনো ব্যবসাটা সে দেখাতে পারলো না। তাহলে তার মনটা ছিল চঞ্চল মস্তিষ্ক। তাহলে বিজনেসম্যান হিসেবে সে কখনোই সফল হওয়ার মতো কোয়ালিটি তার মধ্যে ছিল না, কারণ সে ছিল চঞ্চল মস্তিষ্ক। চঞ্চল মস্তিষ্ক ব্যক্তি কখনোই সফল হতে পারে না, কারণ তার মনটা চারদিকে ছোটে। এর ফলে কি হয়, তারা কিন্তু কোনোটাতেই, মানে একটা কথা আছে খুব সুন্দর, দেখবে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। সো ব্যাপারটা হচ্ছে ওরকম, সে সব বোঝে সব জানে, কিন্তু কোনোটাতে সে মাস্টার হতে পারে না বা কোনোটাতে সে এক্সপার্ট হতে পারে না। তাহলে কখনোই তোমরা কিন্তু এটা জীবনে একটা শিক্ষা নেবে যে কোনো একটাকে, তোমার থাকতে পারে অনেক ট্যালেন্ট, সব কটা ট্যালেন্টকে তুমি করবে, সময় দেবে, কিন্তু যেটাকে মনে হবে যে আমার সব থেকে, যে কোনো একটাকে তুমি চুজ করবে যেটাতে তোমার মনে হবে যেটাতে আমি সব থেকে ভালো পারি, আর সেটাকে তোমরা কিন্তু কঠোরভাবে ওটাকে পারসিউ করবে, কোনো এদিক ওদিক তাকাবে না, তোমাদের গোল আর তোমার মাঝখানে কোনো কিছু আসতে দেবে না, দেবে সাফল্য তোমার পা চলবে। বুঝে গেল? কিন্তু ধরো ভগবান তোমাকে অনেক ট্যালেন্ট দিচ্ছে, কোনো ট্যালেন্টকে তুমি ছোটো করবে না, সব কটা ট্যালেন্টসকেই তুমি সময় দেবে, কিন্তু একটাকে কিন্তু তুমি বেশি সময় দেবে যেটাকে নিয়ে তুমি তোমার কেরিয়ারে এগোতে চাও। নাহলে কিন্তু জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান হয়ে এই হিভি আর্সকিনের মতো তোমাদেরও জীবন কাটাতে হবে।
যদিও ওর জীবনে পরবর্তীকালে অনেক ঘটনা একটা চেঞ্জ এসেছিল, সেটা পরে বলবো, কিন্তু এখন আমি গল্পতে ইন্টারেস্টটা তোমাদের ভাঙতে চাইছি না, গল্পের ক্লাইম্যাক্সে গিয়ে সেটাই বলবো। কিন্তু এখন অবধি তোমরা যা দেখছো যে হিন্দির মতো জীবন তোমাদেরও হবে, যদি আমার এই প্রদেশটা মনে না রাখে। আচ্ছা, তারপরে কি বলছে, এবার আমরা এটা আলটিমেটলি হি বিকেম নাথিং, মানে গুড ফর নাথিং। একটা কথা আছে, কিশোর কুমার একটা খুব সুন্দর গান আছে, আমার নাম অ্যান্টনি, কাজের কিছু শিখিনি, লার্নিং কিংবা পেন্টিং অর সিঙ্গিং, আমি আজ সমাজে গুড ফর নাথিং। একটা খুব সুন্দর বিখ্যাত গান আছে, দেখে তোমরা। তাহলে বলছে আলটিমেটলি হি বিকেম নাথিং, তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে কিছুই না, সে হি ওয়াজ এ বিগ জিরো। সো হি ওয়াজ কমপ্লিটলি কি বলো আনসাকসেসফুল, হি এন্ডেড আপ হিজ ক্যারিয়ার বিং অ্যান আনসাকসেসফুল পারসন। ওকে, a delightful ineffectual young man with a perfect profile and no profession। তাহলে একটা সামারাইজ করেছে এখানে লেখক যে ও তাহলে কি আলটিমেটলি কি দাঁড়ালো, আর ডিলাইটফুল মানে একটা জলি, ইনএফেকচুয়াল ইয়াং ম্যান, ইনএফেকচুয়াল ইয়াং ম্যান মানে কি বলতে পারে, আনসাকসেসফুল একটা যুবক, উইথ এ পারফেক্ট প্রোফাইল কিন্তু উইথ এ পারফেক্ট অ্যাপিয়ারেন্স অ্যান্ড নো প্রফেশন, আনএমপ্লয়েড উইদাউট এনি সোর্স অফ ইনকাম or without any job. So he was a charming, jobless, handsome boy. তো এক লাইনে তাকে যদি ওয়ান লাইনার যদি দিতে হয় তাহলে বলতে হয় যে এইটা হচ্ছে দাঁড়িয়ে, তাকে এক লাইনে বর্ণনা করে এটা, হি ওয়াজ চার্মিং অ্যান্ড লাভেবল বাট হি কুড নট সাকসিড ইন প্র্যাকটিক্যাল লাইফ বিকজ হি হ্যাড নো প্রফেশন অর স্টেবল ইনকাম। আশা করি বুঝেছো। এবার পরের কেসটাতে যাচ্ছি। টু মেক ম্যাটার ওর্স হি ওয়াজ ইন লাভ। টু মেক ম্যাটার ওর্স মানে কি, কাটা গায়ে নুনের সেটা বলতে পারো, বা গোদের ওপর বিষ পড়া, বাংলা অনেক সুন্দর সুন্দর প্রভাব আছে এটাকে বলার জন্য। টু মেক ম্যাটার্স ওয়ার্স মানে হচ্ছে, ওর্স মানে হচ্ছে যে তার বিষয়টা আরো খারাপ হয়ে গেছিল, হি ওয়াজ ইন লাভ, যে সে প্রেমে পড়েছিল। একটা বেকার ছেলে যার কোনো টাকা নেই পয়সা নেই, সে আবার প্রেমে পড়েছে, সে নিজেকে চালাতে হিমশিম খাচ্ছে, সে আবার একটা প্রেমে পড়েছে বলছে। এটা কিন্তু ব্যঙ্গ করছে সমাজকে, যে প্রেমে তো পড়তেই পারে, প্রেম তো মানুষের ভালোবাসা, যৌবনে প্রেম আসতেই পারে, কিন্তু বলছে যে ওর মতো ছেলেকে ভালোবাসাটা মানায় না, কারণ ও হচ্ছে তোমার একটা বেকার ছেলে। মানে সমাজ ব্যবস্থাটাকে অ্যাকচুয়ালি লেখক ব্যঙ্গ করছে, ওকে কিন্তু ব্যঙ্গ করছে না, ওকে ব্যঙ্গ করার মাধ্যমে কিন্তু তিনি আসলে ওই সোসাইটিটাকে তিনি ব্যঙ্গ করছেন, যে কি ওদের উপর বিষ পড়া, যে সে আবার প্রেমে পড়েছে, একে নিজের মানে অন্য জোগাড় করতে পারে না, সে আবার প্রেমে পড়েছে। দ্য গার্ল হি লাভড ওয়াজ লরা মার্টন। এবার আস্তে আস্তে তার কি বলবো, তার প্রেমের জীবনটাতে ঢুকছে, গল্পটা এবার কিন্তু চেঞ্জ হচ্ছে, তার বাস্তব যে জীবনটাকে এখানে ডেসক্রাইব করা হলো, এবার গল্পটা আস্তে আস্তে অন্যদিকে টার্ন নিচ্ছে, বুঝে গেল? তাহলে এবার গল্পটা কি বলছে, যে তার প্রেমের লাইফটা বা তার লাভ লাইফটাকে এবার ডেসক্রাইব করা হচ্ছে। বলছে দ্য গার্ল হি লাভড ওয়াজ লরা মার্টন, যে মেয়েটিকে সে ভালোবাসতো তার নাম ছিল লরা মার্টন, দ্য ডটার অফ এ রিটায়ার্ড কর্নেল। কর্নেল মানে যেন সেনাবাহিনীর একজন উঁচু অফিসার আর কি, সো সেনাবাহিনীর একজন রিটায়ার্ড কর্নেল ছিল সে মেয়েটির বাবা। who had lost his temper and his digestion in India। এটা খুব মজা করে একটা হাসি একটা কথা বলেছেন, তিনি বলছেন যে who had lost his temper, মানে এই লোকটা একটু বদমেজাজি ছিল, বলছে লোকটা তার টেম্পার আর তার ডাইজেশন মানে তার হজম শক্তি দুটোকে সে নষ্ট করে ফেলেছিল ইন ইন্ডিয়া, মানে while he was on duty as a কি বলতে পারো যে as a military officer he was posted in India because it was a British period, so when India was under the British rule, so he was commissioned to India, okay, and he was a military officer there or here in India, and during his stay in India মানে ইন্ডিয়াতে তার থাকাকালীন তার মেজাজটা খারাপ হয়ে গেছিল আর তার হজম শক্তি নষ্ট হয়ে গেছিল, বুঝে গেল? তাহলে বলছে and had never found either of them again, আর এই দুটোকে কোনোটাকে সে আর কখনো জীবনে ফিরে পায়নি। তার মানে তার বদমেজাজটা তার সঙ্গে রয়ে গেছিল, আর তার এই পেটের যে রোগ, যে হজমের যে প্রবলেম, এটাও তার সাথে রয়ে গেছিল। মানে ইভেন আফটার রিটার্নিং ফ্রম ইন্ডিয়া হি নেভার রিগেইন দেম, ইন্ডিয়া থেকে দেশে ফিরে আসার পরও তার এই দুটো আর কখনো ফিরে আসেনি। লরা অ্যাডোরড হিম, অ্যাডোরড মানে কি ভালোবাসা, লাভড, তাহলে লরা অ্যাডোরড হিম মানে তোমার হেভি আর্সকিনকে খুব ভালোবাসতো, অ্যান্ড হি ওয়াজ রেডি টু কিস আর শু স্ট্রিং। আর এখানে বলছে দেখো এটাকে একটা হাইপার বলি বলতে পারো, বলছে আর্সকিনও তাকে এত ভালোবাসতো যে তার জন্য সব কিছু করতে পারতো, বলছে হি ওয়াজ রেডি টু কিস আর শু স্ট্রিং, তার জুতোর ফিতেকে কিস করতেও সে রাজি ছিল। এই কথাটা একটা হাইপার বলি, এটা মানে হচ্ছে হি ওয়াজ রেডি টু ডু এভরিথিং ফর হার, সো দে লাভড ইচ আদার ভেরি মাচ। দিস অ্যাকচুয়ালি শোজ দ্যাট both of them loved each other very much.
লরাও তাকে ভালোবাসতো, আরও লরাকে একটা এতটাই ভালোবাসতো একটা সার্ভেন্টের মতো বলতে পারো, যে সব কিছু করতে রাজি ছিল তার জন্য। দে ওয়ার দ্য হ্যান্ডসামেস্ট কাপল ইন লন্ডন। লন্ডনের শহরে কিন্তু সব থেকে সুন্দর কাপল এরাই ছিল, এত সুন্দর, মানে লরাও ছিল অতীব সুন্দরী, তোমার হিউও ছিল অতীব সুন্দর। পুরো লন্ডন শহরে ওদের থেকে বিউটিফুল কাপল বা দম্পতি বলতে পারো বা যুগল যুগল বলতে পারো, ওদের থেকে বিউটিফুল যুগল ওই লন্ডন শহরে কেউ ছিল না। এটা একটা হাইপারবোলি বলতে পারো, অতিরঞ্জিত। হাইপারবোলি মানে কি? অতিরঞ্জিত করে কোনো কিছু বলা। অ্যান্ড হ্যাড নট আ পেনি পিস বিটুইন দেম। হ্যাঁ, কিন্তু তাদের পকেটে একটা পেনি, পেনি মানে কি? একটা কয়েনও ছিল না, মানে ফুটো কানাকড়িটাও তাদের ছিল না, কিন্তু তারা ছিল সব থেকে হ্যান্ডসাম কাপল ইন লন্ডন শহর, কিন্তু তাদের পকেটে কি বলবো কানাকড়িটাও ছিল না। দ্য কর্নেল ওয়াজ ভেরি ফন্ড অফ হিউই। এই কর্নেল কিন্তু হিউইকে খুব ভালোবাসতো। আমরা আগেই জানি যে হিউইকে সবাই ভালোবাসতো, কারণ সে ছিল একটা জলি ফেলো আর তাকে দেখতে ছিল খুব সুন্দর। হ্যাঁ, তাহলে বলতে কর্নেল হিউইকে খুব ভালোবাসতো, বাট উড নট হিয়ার অফ এনি এনগেজমেন্ট। কিন্তু বিয়ের এনগেজমেন্ট বা বিয়ের কোনো প্রপোজাল শুনতে তিনি রাজি ছিলেন না। স্বাভাবিক, একজন পিতা সে সবসময় চাইবে তার মেয়েকে একটা যোগ্য ছেলের হাতে তুলে দিতে, নিশ্চয় বেকার ছেলের হাতে তুলে দেবে না। তবে সারা জীবন সেই মেয়েকে আর জামাইকে টানতে হবে, তা সারা জীবন এটা কোনো পিতাই চাইবে না, তাই না? তাই সেই জন্য বলেছে, কিন্তু বিয়ের ব্যাপারে কোনো কথা শুনতে তিনি রাজি ছিলেন না। যদিও সে হিউইকে খুব ভালোবাসতো, কিন্তু হিউইয়ের তরফ থেকে যখনই কোনো বিয়ের প্রস্তাব আসতো তিনি তৎক্ষণাৎ সেটিকে খারিজ করে দিতেন বা রিজেক্ট করে দিতেন। এবার 38 নম্বর লাইনে দেখো, কাম টু মি মাই বয় হোয়েন ইউ হ্যাভ গট 10,000 pounds অফ ইউর ওন। তখন ওই কর্নেলটা যখন মানে কি বলবো, as soon as he talked of their engagement or of marrying Laura, so the colonel always rejected him and he said, come to me boy, বালক তুমি আমার কাছে ফিরে আসবে, when you have 10,000 pounds of your own, মানে যখন তুমি তোমার 10,000 পাউন্ড তুমি জোগাড় করতে পারবে, when you would be able to collect 10,000 pound, only then I would consider of it, তখন আমি এই বিষয়টাকে চিন্তা করে দেখব, ঠিক আছে? and we will see about it, মানে তখন আমি বিষয়টাকে কনসিডার করব বা বিবেচনা করব। 40 নম্বর লাইনে দেখো কি বলছে, he used to say, এই লোকটা এই কথাটা বলতো, কি used to say মানে he would say, তাকে এই কথাটা সে বলতো। and he looked very glum on those days, তখনকার দিনে হিউইকে দেখতে খুব গ্লাম লাগতো, মানে যখনই on those days মানে কি, whenever the colonel refused him, he became very sad and depressed, and that depression appeared on his face, ওই ডিপ্রেশনটা তার মুখের মধ্যে কিন্তু একটা ছাপ ফেলতো। আর তখন সে কি করতো, গ্লাম মানে যে গ্লুমি আর আনহ্যাপি, এই ওয়ার্ড মিনিং গুলো দেওয়া আছে, তোমরা দেখে নেবে। and he had to go to Laura for consolation, consolation মানে সান্ত্বনা। তখন সে কি করতো, লরার কাছে যেত সান্ত্বনা পাওয়ার জন্য, ঠিক আছে? কারণ লরা তোকে রিয়েল ভালোবাসতো। এবার গল্পটা একটা অন্যদিকে টার্ন নিচ্ছে, বলছে one morning as he was on his way to Holland Park where the Martons lived, বলছে একদিন সকালবেলা সে যখন হল্যান্ড পার্কে যাচ্ছিল, যেখানে মার্টনরা থাকতো আর কি, মার্টনদের বাড়ি যেখানে ছিল, লরা মার্টন আর কি, যাকে ভালোবাসতো আর তার বাবা থাকতো যেখানে, সে হল্যান্ড পার্কে, সেখানে কি হলো, হি ড্রপড ইন টু সি আ গ্রেট ফ্রেন্ড অফ হিজ, অ্যালান ট্রেভর। ড্রপ ইন মানে কি বলো তো, তুমি ধরো কোনো একটা জায়গায় যাচ্ছ, হঠাৎ করে সে দিক পরিবর্তন করে অন্য কোথাও চলে গেলে সেটাকে বলে ড্রপ ইন। সাপোজ তোমার মা তোমাকে বাজারের বাড়িতে কিছু একটা আনতে, হঠাৎ করে তোমার কি একটা মনে পড়েছে, তুমি বন্ধুর বাড়ি চলে গেছো, তো এইগুলিকে বলেছে ড্রপ ইন। তাহলে কি বলছে, একদিন লরা মার্টনদের বাড়িতে, হল্যান্ড পার্কে লরা মার্টনদের বাড়িতে যাওয়ার পথে সে হঠাৎ করে সে কি করলো, তার একটা খুব ভালো বন্ধু, গ্রেট ফ্রেন্ড বলেছে, মানে তার খুব একটা ভালো বন্ধু অ্যালান ট্রেভরের বাড়িতে চলে গেছিল, ঠিক আছে? ট্রেভর ওয়াজ এ পেইন্টার। এই ট্রেভরে কে? ট্রেভর ছিল একজন পেইন্টার, মানে তিনি ছিলেন একজন পেইন্টার, মানে যে ছবি ছবি আঁকে আর কি, আর প্রফেশনাল পেইন্টার কিন্তু, ঠিক আছে? Indeed, few people escape that nowadays, মানে it was a very rare to find a person who was not in some profession. আচ্ছা, তা তখনকার দিনে এমন কোনো ব্যক্তি ছিল না যে কোনো না কোনো একটা প্রফেশনের সঙ্গে যুক্ত। তাহলে বলছে indeed few people escape that nowadays, যেমন হচ্ছে আজকালকার দিনে মানে তখনকার দিনে হচ্ছে it was very rare to find a person who was not in some profession, যে বেকার লোক তখনকার দিনে খুঁজে পাওয়াটা বড্ড কঠিন ব্যাপার ছিল, কারণ তখন ইংল্যান্ডটা না খুব প্রসপার করছিল, ইন্ডাস্ট্রিতে বলো, হ্যাঁ, তারপরে তার নতুন নতুন তারা দেশ এক্সপ্লোর করছিল, হ্যাঁ, সায়েন্স টেকনোলজি এগুলো খুব ফ্লারিশ করেছিল রানী ভিক্টোরিয়ার সময়। সেই জন্য বলতে তখনকার দিনে তোমার বেকার ছেলে বা বেকার লোক দেখতে পাওয়াটা ছিল খুবই রেয়ার ব্যাপার।
বাট হি ওয়াজ অলসো অ্যান আর্টিস্ট, অ্যান্ড আর্টিস্ট আর রাদার রেয়ার। কিন্তু সে তো ছিল একজন আর্টিস্ট, আর আর্টিস্টরা কিন্তু খুব রাদার রেয়ার। আর্টিস্ট কিন্তু খুব একটা পাওয়া যায় না, প্রফেশনাল আর্টিস্টদের খুব কম সংখ্যা, তারা খুব কম। লোকে দেবে কমন প্রফেশনগুলোকে চুজ করে, দেখবে তোমাদেরকে তো দেবে, তোমরা চিন্তা করছো কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ল পড়বে, এই সমস্ত কমন এই দিকগুলি কিন্তু তোমাদের মাথায় ঘুরছে। কিন্তু আমি আর্টিস্ট হব, আমি সিঙ্গার হব, আমি স্পোর্টসম্যান হব, এই সমস্ত চিন্তা কিন্তু খুব কম লোকেরাই করে। তাহলে বলছে সো হি ওয়াজ অলসো অ্যান আর্টিস্ট, সেও ছিল একজন আর্টিস্ট, অ্যান্ড আর্টিস্ট আর রাদার রেয়ার, আর আর্টিস্ট হচ্ছে খুব কম, সমাজে খুব রেয়ার দেখতে পাওয়া যায়। এই লাইনটা একটু অন্যরকম ব্যাখ্যাটা হলো অ্যাকচুয়ালি, মানে ফিউ পিপুল এসকেপ দেয়ার নাওয়াডেজ, মানে তখনকার দিনে খুব কম লোকই ছিল যারা এই পেন্টিংটাকে পছন্দ করতো না। না, আমি একটু ভুল করছি, সরি, তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বলছে ইনডিড ফিউ পিপুল এসকেপ দেয়ার নাওয়াডেজ, মনে হচ্ছে পেন্টারদের কিন্তু এড়াতে খুব লোকেরা পারতো না, খুব কম লোকে যারা পেন্টারদেরকে এড়াতে পারতো না। মানে পেন্টিংয়ের প্রতি মানুষের একটা ন্যাক ছিল তখনকার দিনে। প্রফেশনাল পেন্টার্সের সংখ্যাটা কমই ছিল, কিন্তু পিপলরা এই মানে পেন্টারদেরকে এড়াতে পারতো না, বিকজ দ্য পেইন্টার্স ওয়ার মাচ ইন ডিম্যান্ড, অর ইউ কুড সে দে কুড ড্র পিপলস অ্যাটেনশন ইজিলি। বাট হি ওয়াজ অলসো অ্যান আর্টিস্ট, সেও ছিল একজন আর্টিস্ট, অ্যান্ড আর্টিস্ট আর রাদার রেয়ার, আর আর্টিস্টদের সংখ্যাটা সমাজে খুব কম। পার্সোনালি হি ওয়াজ এ স্ট্রেঞ্জ রাফ ফেলো, ব্যক্তিগতভাবে দেখতে গেলে কিন্তু এই যে ট্রেভর অ্যালান কিন্তু তোমার ছিল একদম সম্পূর্ণ উল্টো, মানে তোমার হেভি আর্টসকেলের তুলনায় সে কিন্তু সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির লোক ছিল। বলছে পার্সোনালি হি ওয়াজ এ স্ট্রেঞ্জ রাফ ফেলো। রাফ মানে কি? রাফ মানে হচ্ছে তোমার ব্যবহারটা যে খারাপ আর কি, মানে একটু রুড়োভাবে কথা বলে, রুটলি কথা বলে আর কি, ঠিক আছে। উইথ আ ফ্রেকেলড ফেস অ্যান্ড এ রেড র্যাগেড বিয়ার্ড। ফ্রেকেলড ফেস মানে কি? মুখের মধ্যে দেবে লাল 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 ছোপ, দেখতে পাচ্ছ? আর কি? অ্যান্ড রেড র্যাগ বিয়ার্ড, তার দাড়িটা ছিল রেড মানে লাল, আর র্যাগ মানে কি বলবো, মানে এলোমেলো আর কি, অবিন্যস্ত। দাড়িটাকে সেভ করা বা কাটিং করা বা ছাটা এরকম না, হ্যাঁ এবড়ো খেবড়ো দাড়ি বলতে পারো, এবড়ো খেবড়ো দাড়ি মুখে। আর হচ্ছে স্ট্রেঞ্জ দেখতে ছিল। স্ট্রেঞ্জ মানে কি? আনইউজুয়াল, কমন দেখতে ছিল না। কমন টাইপের লোকেরা যেরকম হয় তারা নিট অ্যান্ড ক্লিন থাকে, তারা সেভিং করবে, হ্যাঁ, কিন্তু এরকম না। এই ছিল কি উস্কো কুস্কো দাড়ি, আর হচ্ছে পুরো মুখের মধ্যে লাল 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 ছোপ, আর লোকটা ব্যবহারটা ছিল খুব রুট টাইপের ছিল, সেই জন্য বলছে রাফ ফেলো। বুঝে গেল? However, when he took up the brush, he was a real master. এটা মাথায় রাখবে, যখন সে ব্রাশটা তুলে নিত বা তুলিটা তুলে নিত, he was a real master. Master means expert. তখন এটা সত্যিকার এক্সপার্টের মতো সে তার কাজে মগ্ন হয়ে পড়তো। And his pictures were eagerly sought after. তার মানে his pictures were high in demand. তার মানে বলছে তার পিকচারগুলো খুব শর্ট আফটার। শর্ট আফটার মানে কি? লোকের খুব চাইতো, খুব ডিমান্ডফুল। তাহলে বলছে though he looked rough, his talent was extraordinary. When he painted, people wanted to buy his pictures. So his pictures were highly demanded by the people. Okay, so he was a successful painter বলতে পারো। আর যখন সে ব্রাশটা তুলে নিত তখন রিয়েল মাস্টার, তখন সে ট্যালেন্টেড, তখন তার অ্যাপিয়ারেন্সটা তখন ম্যাটার করতো না, কেন তখন পুরোপুরি তার পেন্টিংয়ের মধ্যে সে ডুবে যেত, এবং অসাধারণ অসাধারণ সে ছবি তৈরি করতে পারতো, এবং সেগুলো করেছিল ইগারলি শর্ট আফটার। দ্যাট মিনস পিপল অলওয়েজ ওয়ান্টেড টু বাই হিজ পেইন্টিংস। তার ছবিগুলো সবসময় কিনতে চাইতো লোকেরা, খুব ডিমান্ড ছিল। তারপরে কি বলছে দেখো, বলছে হি হ্যাড বিন ভেরি মাচ অ্যাট্রাক্টেড বাই হিভি অ্যাট ফার্স্ট, ইট মাস্ট বি অ্যাকনলেজড entirely on account of his personal charm. He had been very much attracted by heavy at first. ঠিক আছে? It must be acknowledged entirely on account of his personal charm. তাহলে বলছে he had been very much attracted by heavy at first. হ্যাঁ, হিবি প্রথমে তাকে দেখে খুব অ্যাট্রাক্টেড হয়েছিল, মানে আকৃষ্ট হয়েছিল। It must be acknowledged, এটাকে অবশ্যই স্বীকার করতে হবে, entirely on account of his personal charm. এখানে একটু লাইনটা ভুল আছে, এটা হেভি হবে না, বাই হচ্ছে তোমার যে অ্যালান ট্রেভর হবে। অ্যালান ট্রেভর প্রথম দর্শনে তাকে খুব ভালোবেসে ফেলেছিল। কারণটা বলছে অন অ্যাকাউন্ট অফ হিজ পার্সোনাল চার্ম, যেহেতু খুব জলি ছিল, খুব অ্যাট্রাকটিভ ছিল, সেই জন্য কি ট্রেভর তাকে প্রথম দর্শনেই ভালোবেসে ফেলেছিল। বিকজ এভরিবডি লাইকস হিম ভেরি মাচ, ইউ নো হি ওয়াজ এ জলি ফেলো। বারবার আমি কথাটাকে নিশ্চয়ই ব্যাখ্যা করতে হবে না। তাহলে এই লাইনটা একটু ঠিক করে দেবে, হেভি না, এটা অ্যাকচুয়ালি হবে অ্যালান ট্রেভর। অ্যালান ট্রেভর তাকে খুব ভালোবাসতো বা তাকে খুব আকৃষ্ট ছিল তার প্রতি প্রথম দর্শনেই, বা প্রথমে বলতে পারো, কারণ বিকজ অফ হিজ পার্সোনাল চার্ম, মানে তার ওই জলি
নেচারের জন্য বা জলি স্বভাবের জন্য। দ্য অনলি পিপল আ পেইন্টার শুড নো, হি ইউজ টু সে, আর পিপল হু আর গ্রেট অ্যান্ড বিউটিফুল। তাহলে কি বলছে? অনলি পিপল আ পেইন্টার শুড নো, একজন পেইন্টারের একমাত্র যে সমস্ত লোকেদের জানা উচিত তারাকে হি ইউজ টু সে, মানে হচ্ছে অ্যালান টেবর বলতো। আর পিপল হু আর গ্রেট অ্যান্ড বিউটিফুল, মানে যেসব লোকেরা আছে তোমার বিউটিফুল মানে খুব সুন্দর হয়। অ্যান্ড পিপল হু আর অ্যান আর্টিস্টিক প্লেজার টু লুক অ্যাট, যে সমস্ত লোকেদেরকে দেখে একটা আর্টিস্টের চোখে ভালো লাগে। বলছে একটা আর্টিস্টিক প্লেজার টু লুক অ্যাট, মানে একটা শিল্পীর চোখে যাকে দেখতে ভালো লাগে। শিল্পীদের দৃষ্টি কিন্তু আমাদের তুলনায় অনেক সম্পূর্ণ অন্যরকম। আমরা সাধারণ দৃষ্টিতে যেটাকে সুন্দর বলি, তাদের কিন্তু সৌন্দর্যটা কিন্তু অত সহজ নয়। তাদেরকে কোনো কিছু ভালো লাগে, একটা শিল্পীকে স্যাটিসফাই করা অত সোজা নয়। আমরা সামান্য কিছুকে দেখলে ভালো বসে ফেলি, বা আমাদের কাছে যে কোনো তুচ্ছ জিনিসও কত সুন্দর লাগে, কিন্তু ওদের সৌন্দর্য ব্যাপারটা আলাদা হবে, অনেক ডিপে গিয়ে সেটাকে করে। ওরা চট করে কোনো কিছুকে সুন্দর বলবে না, যতক্ষণ না বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা জাজ করার পর তারা সিদ্ধান্তে আসে। তাহলে বলছে দেখো যে আর্টিস্টিক প্লেজার টু লুক অ্যাট, তাহলে হচ্ছে সে কতটা হ্যান্ডসাম ছিল, কতটা সুন্দর ছিল, যে একটা আর্টিস্টিক প্লেজার মানে একটা আর্টিস্টও তাকে দেখে আনন্দ পাবে মনে, সেরকম একটা হ্যান্ডসাম ছেলে ছিল। আর বলছে and an intellectual repose to talk to, আর কি যে ইন্টেলেকচুয়াল হবে, যার সঙ্গে কথা বলে শান্তি পাওয়া যাবে। তাহলে বলছে অ্যাকর্ডিং টু টেবর আ পেইন্টার্স ফ্রেন্ড শুড বি চার্মিং ইন লুকস অ্যান্ড ইন্টারেস্টিং ইন কনভারসেশন। কথা বলতে গিয়েও সে খুব ইন্টেলেকচুয়াল হবে বা ইন্টেলিজেন্ট হবে। যদিও আমরা আগে পড়েছি যে ইন্টেলেকচুয়ালি সে অতটা ইম্পর্টেন্ট ছিল না, তবুও যেহেতু জলি ফেলো ন্যাচারালি তার সঙ্গে সময়টা কেটে যায়, সেই অর্থে বলছে যে তাহলে একটা আর্টিস্টের সেই ধরনের লোককে ভালো লাগে যারা হচ্ছে খুব বিউটিফুল হবে, হ্যান্ডসাম হবে, অ্যান্ড ইন্টেলেকচুয়ালি আর রিপোজ। রিপোজ মানে কি বলতে পারো? শেল্টার বলতে পারো, বা এখানে বলছে ইন্টেলেকচুয়ালি হাই এনাফ আর টু টক টু, দ্যাট মিনস ইভেন টকিং টু দ্যাট পারসন ব্রিংস ইউ মাচ প্লেজার আর ডিলাইটফুল। তো ও তো খুব মিশতে পারতো লোকের সঙ্গে, সেদিক থেকে তো কথাবার্তা খুব সুন্দর বলতে পারতো। তো সেটাই বলেছে যে খুব হাই শিক্ষিত লোকেদের মতো কথা বলবে না, কিন্তু একটা মানুষের মন জয় করার মতো কথা সে সহজেই বলতে পারতো। চাটুকারিতা কিন্তু আমি বলছি না, মানে সহজ একটা মানুষ ওর সঙ্গে মিশলে তার মনটা খুশিতে ভরে যেত। সেই জন্য বলছে যে আর্টিস্টরা এই ধরনের লোককে পছন্দ করে, তাকে দেখতে খুব সুন্দর হবে এবং তার কথাবার্তাটা বলে তার সঙ্গে আনন্দ পাওয়া যাবে। আশা করি বোঝাতে পেরেছি। Men who are dandies and women who are darlings rule the world, at least they should do so. অ্যালান টেবর বলছে যে সমস্ত লোকেরা ড্যান্ডি, ড্যান্ডি মানে যারা খুব সেজে গুজে থাকতে পারে, ফুলবাবু বলতে পারো, যারা খুব সেজে গুজে থাকতে ভালোবাসে। অ্যান্ড উইমেন হু আর ডার্লিংস, আর যে সমস্ত মেয়েরা খুব সুন্দর, ডার্লিং মানে লাভলি, রুল দ্য ওয়ার্ল্ড, যারা গোটা পৃথিবীটাকে শাসন করতে পারে, অ্যাটলিস্ট দে শুড ডু সো, অন্তত তাদের সেটা করা উচিত। তার মানে খুব সুন্দর হ্যান্ডসাম ছেলে আর হ্যান্ডসাম মেয়েদের ভগবান এমন একটা কোয়ালিটি দিয়ে পাঠায় যে ভগবান তাদেরকে দিয়েই পাঠিয়েছে যে যেটা দিয়ে তারা গোটা পৃথিবীটাকে শাসন করতে পারে, কিন্তু তাদের অ্যাটলিস্ট অত সেটা করা উচিত। যদি কেউ যদি তার বিউটি, তার বিউটিফুল অ্যাপিয়ারেন্স থাকা সত্ত্বেও সে যদি সেটাকে ইয়ে না করতে পারে, কেরিয়ারের কাজে যদি লাগাতে না পারে, সেটা তাদের ব্যর্থতা, তাদের সেটা করা উচিত। তারপরে দেখো বলছে হাউএভার আফটার হি গট টু নো হেভি বেটার। হাউএভার মানে কি কিন্তু, কিন্তু যে সে যখন হেভিকে খুব ভালো মতো জানতে পারলো বা আগের থেকে একটু ভালোভাবে জানতে পারলো, হ্যাঁ, বা ভালো মতো জানতে পারলো হেভিকে, হি লাইকড হিম কোয়াইট অ্যাজ মাচ ফর হিজ ব্রাইট বুয়ান্ট স্পিরিট অ্যান্ড হিজ জেনারাস রেকলেস নেচার। তার মানে কি, যখন নাকি সে হেভিকে একটু ভালো মতো মানে মিশতে যখন হেভির সঙ্গে যখন একটু ক্লোজ হলো, তখন যখন আর একটু ভালো মতো ওকে জানতে পারলো, তখন কিন্তু হি লাইকড হিম কোয়াইট অ্যাজ মাচ ফর হিজ ব্রাইট বুয়ান্ট স্পিরিট। ব্রাইট বুয়ান্ট স্পিরিট মানে কি? এই যে বলছে চিয়ারফুল এনার্জি, ব্রাইট বুয়ান্ট স্পিরিট মানে হচ্ছে চিয়ারফুল এনার্জি। তার যে চিয়ারফুল এনার্জি মানে তার সবসময় যে একটা চনমনে ভাব তার মধ্যে, সেটার জন্য তাকে ভালোবাসতো। অ্যান্ড হিজ জেনারাস রেকলেস নেচার মানে তার যে কাইন্ড নেচার, কেয়ার ফ্রি। রেকলেস মানে কি? কেয়ার ফ্রি। তার কেয়ার ফ্রি স্বভাব, সে কখনো কোনো কিছুকে পরোয়া করে না, টেনশন নেই, ফ্রি মাইন্ডেড বা ফ্রি স্পিরিটেড বয় বলতে পারো। আর জেনারাস সাথে কাইন্ড হার্টেড একটা পার্সন, তার এই গুণগুলোকে তোমার খুব ভালো লাগতো। কার কাছে? অ্যালান টেবরের কাছে এগুলো ভালো লাগতো। যখন অ্যালান টেবর তাকে একটু ভালো করে চিনতে শিখলো, তখন তার যে কাইন্ডনেস, তার রেকলেস নেচার মানে তার যে ডোন্ট কেয়ার ভাব তার মধ্যে একটা, আর হচ্ছে দ্য বুয়ান্ট স্পিরিট মানে চিয়ারফুল এনার্জি মানে ছটফটে একটা চনমনে ভাব, এইগুলোর জন্য তাকে অ্যালান টেবর খুব ভালো লাগতো আর তাকে খুব ভালোবাসতে লাগলো। And had given him the permanent entry to his studio. এখানে এন্ট্রি দেখো স্পেলিংটাকে এইভাবে লিখেছে, কারণ একটা ফ্রেঞ্চ ওয়ার্ড। আর বলছে হিবিকে তার স্টুডিওতে একটা পার্মানেন্ট এন্ট্রি দিয়েছিল, মানে
দেখো আর্টিস্টরা কিন্তু যাকে তাকে বাড়িতে অ্যালাউ করে না বা তার স্টুডিওতে অ্যালাউ করে না, কারণ তারা সবসময় বিজি থাকে, তাদের কনসেন্ট্রেশন থাকে। তো সে সময় যখন তখন লোক তার ঘরে এলে তার কী হবে, তার ফোকাস নষ্ট হয়ে যাবে। তো তারা খুব ডিস্টার্ব ফিল করবে। কিন্তু হিবির ক্ষেত্রে ছিল উল্টো, হিবি তার স্টুডিওতে সবসময় আসতে পারতো, তার জন্য অবারিত দ্বার ছিল এই অ্যালান টেগোরের স্টুডিও। বুঝে গেল? আমি এতটা টানা পড়িয়েছি, আমি একটু ক্লান্তি বোধ করছি, তো আমি আজকে এটা এতটুকু রাখলাম। আমি কালকে আবার নেক্সট পার্টটা তোমাদের জন্য তৈরি করে পাঠাবো বা তৈরি করে ছাড়বো। ঠিক আছে? তাহলে আজকে এইটুকুই, টাটা।